তোমরা তো জানো বছর দুয়েক আগে শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল। যা খাই কিছুই হজম হয় না, এটিও অসহ্য ব্যথা, চোখে অন্ধকার দেখি। ডাক্তারবাবু বললেন স্বাস্থ্যকর জায়গায় গিয়ে মাস দুয়েক কাটিয়ে আসো। তাই ভাবলাম, দাদা শ্বশুরের একটা বাড়ি ছিল, বহু পুরনো বাড়ি, উনি শখ করে তৈরি করেছিলেন। সে বাড়ির যে কি অবস্থা তাও জানি না। ঠিক করলাম দিন কয়েকের জন্য সেখানেই যাব। একা যেতে ইচ্ছে করছিল না, অনেককে বলতেই অনেক রাজি হয়ে গেল। তাই একদিন ট্রেন ধরে বেরিয়ে পড়লাম। যখন স্টেশনে পৌঁছালাম তখন চারিদিকে ঝড় বৃষ্টি শুরু। দেখলাম প্রকাণ্ড একটা বাড়ি। বাড়িটার মধ্যে টিমটিম করে চারিদিকে আলো জ্বলছে। যতটা জরাজীর্ণ ভেবেছিলাম অবস্থা ততটা নয়, বেশ রাজকীয় বাড়ি। আগেকার দিনের মজবুত মশালার গাঁথনি। এই ঝড় বৃষ্টির মধ্যে আর বাইরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল না। বাড়ির মধ্যে ঢুকলাম। বাড়ির আশেপাশে কাউকে দেখতে পেলাম না। একটা ঘরের মধ্যে ঢুকতে যাব, হঠাৎ সেলাম সাহেব। মুখ ফিরিয়ে দেখলাম আমার ডান পাশে একজন, পরনে ধুতি আর পাঞ্জাবি। কে? গোলাম হুজুর। দীর্ঘ চেহারা, কোটরগত দুটি চোখ, কিন্তু নিষ্প্রভ নয়, জলজল করছে। মুখের কোথাও কোনো মাংস নেই। বুঝে গেল অর্ধাহারে এমন চেহারা হয়েছে। কি চাই? আপনারা নতুন এসেছেন, কিছুদিন কি এখানে থাকবেন? হ্যাঁ, সেরকমই ইচ্ছে। এই আমার দাদুর বাড়ি, বহুদিন আসা হয়নি। নিশ্চয়ই থাকবেন সাহেব, থাকবেন। যে কদিন থাকবেন এই গোলাম পাহারা দেবে। হাজার হোক আপনাদের পক্ষে বিদেশ বেরোই। ভালোই হলো, একটা পাহারাদার থাকলে আমরা নিশ্চিত। বিদেশে যখন এসেছি চুপচাপ বাড়িতে তো আর বসে থাকবো না, ঘুরে ঘুরে বেড়াবো। তোমার নাম কি? আমার নাম আব্দুল। তোমাকে কেউ এখানে চেনে? লোকটার দুটো চোখ দপদপ করে জ্বলে উঠল। দেখবেন হুজুর, এই দেখুন। আধ ময়লা পাঞ্জাবির মধ্য থেকে আব্দুল প্রায় শতছিন্ন গোটা কয়েক কাগজ বের করল। কাগজগুলো হলদে হয়ে গেছে। গোটা তিনেক অভিজ্ঞানপত্র, বড় বড় লোকের লেখা। আব্দুলের মতন বিশ্বাসী, কর্তব্যপরায়ণ সৎলোক দুর্লভ। ঠিক আছে, তোমাকে রাখবো। কত দিতে হবে বলো? আমি একলা মানুষ, যা দেবেন তাতেই রাজি। আব্দুল রয়ে গেল। দিন তিনি খুব ভালোভাবে কাটল। বেরিয়ে যখন ফিরতাম দেখতাম দরজার পাশে আব্দুল খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, সজাগ প্রহরী। আমাদের দেখলে কপালে হাত ঠুকে সেলাম করত। মাঝরাতে ঘুম ভেঙে গেলে শুনতে পেতাম খটখট জুতোর শব্দ। বাইরে আব্দুল পাহারা দিচ্ছে। কিন্তু 3 দিন পর রাত্রে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি, হঠাৎ আমার খাটটা যেন নড়ে উঠল। চমকে খাটের উপরে উঠে বসলাম। ভাবলাম নির্ঘাত ভূমিকম্প। দেখলাম আমার খাটটা হাত 10 সরে এসেছে। ভূমিকম্পে তো এমন হওয়ার কথা নয়। গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। কোনো রকমে চাপা গলায় নিখিলকে ডাকলাম। নিখিল, নিখিল। কি কি
কি হলো? কি হয়েছে বলতে হলো না, খাটের অবস্থান দেখে সবাই বুঝতে পারল। ও ওখানে গেল কি করে? তাই তো ভাবছি, কে যেন আমার খাটটা সরিয়ে নিয়ে এলো। নিখিল কিছুক্ষণ ভ্রু কুঁচকে কি যেন ভাবলো, তারপর বলল, বুঝতে পেরেছি, তোমার রোগ তো একটা নয়, ঘুম নিয়ে কথা বলো। ঘুমাতে ঘুমাতে শিবপুরের বাড়িতে একবার বারান্দা পর্যন্ত হেঁটে চলে গিয়েছিল, মনে আছে? সেরকম খাটটা ধরে তুমি হয়তো হাঁটতে শুরু করেছ। দাঁড়াও, খাটটা জায়গায় সরিয়ে দিই। খাট থেকে নামার সঙ্গে সঙ্গে আশ্চর্য কাণ্ড ঘটল। আমি আমার খাটের উপরে বসে সরসর করে খাটটা সরে পুরনো জায়গায় চলে গেল। অন্ধকারে শুধু আমার একটা আর্তনাদ শোনা গেল। তারপর সারাটা রাত দুজনে চুপচাপ বসে রইলাম। একবার দরজা খুলে বাইরে গিয়ে ডাকলাম, আব্দুল, আব্দুল। হুজুর। উত্তরের সঙ্গে সঙ্গে আব্দুল এসে সামনে দাঁড়িয়েছিল। ফরমাইয়ে সাহেব। কিন্তু ব্যাপারটা এমন অলৌকিক, অবিশ্বাস্য যে কাউকে বলাও যায় না। যাকে বলবো সেই ভাবে আমাদের মাথার দোষ আছে, তাই চুপচাপ রইলাম। আমাদের দুজনের কেউই ভূতে বিশ্বাস করতাম না। ভূতের কথা গল্পে পড়েছি, কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি। রাতের ব্যাপারটা আমাদের দুজনকেই রীতিমতো ভাবিয়ে তুলল। প্রথমে ধারণা হয়েছিল খাটটা আমিই সরিয়েছি, কিন্তু চোখের সামনে খাটটা আবার সরে আসতে দেখে কিছু বুঝে উঠতে পারছিলাম না। দিন 15 নির্বিবাদে কাটল, কোনো উপদ্রব নেই। একসময় আমার নিজের মনে হলো সব ব্যাপারটাই হয়তো মনের ভুল। একদিন বেড়াতে গিয়ে একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া সেরে শুতে প্রায় 12টা হলো। শীত পড়তে শুরু করেছে। সব জানালাগুলো সন্ধ্যা রাত থেকেই বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ মাঝরাতে খটখট করে সব জানালা খুলে গেল। কনকনে ঠান্ডা হাওয়ার ঝলক হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। জানালাগুলো বন্ধ করার দোষ হলে একটা জানালা খুলে যাওয়া সম্ভব, কিন্তু এভাবে একসঙ্গে শোবার ঘরের 4টে জানালা খুলে যায় কি করে? অনেক খাটের ওপর উঠে বসলো। উঠেই আমাকে ধরল, জানালাগুলো ভালো করে বন্ধ করতে পারো না? মাঝরাতে আচ্ছা ঝামেলা। আমি উঠে সমস্ত জানালাগুলো টেনে বন্ধ করে দিলাম। মিনিট 5 শোয়া মাত্র আবার খটখট করে জানালাগুলো খুলে গেল। বার 3 এরকম হবার পর দুজনে একটু ভয় পেয়ে গেলাম। দরকার নেই বাবু শরীর সারিয়ে এই ভুতুড়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। কথাটা হঠাৎ আমার মনে হতেই বললাম, আব্দুলকে একবার ডাকলে হয় না? আব্দুল কি করবে? আমরা যখন ঠিক মতো জানালাগুলো বন্ধ করতে পারছি না, তখন ওকে দিয়ে একবার চেষ্টা করি। কথাটা বোধ হয় অনেকের মনে লাগলো। দরজাটা খুলে ডাকলো, আব্দুল, আব্দুল। সঙ্গে সঙ্গে উত্তর এলো, জি হুজুর। আশ্চর্য মনে হয়, আব্দুল মানুষ না যন্ত্র? আব্দুল দরজায় এসে দাঁড়ালো। এই জানালাগুলো কিছুতেই বন্ধ করতে পারছি না, একবার দেখো তো। জি হুজুর। আব্দুল একটা একটা করে জানালাগুলো বন্ধ করে দিল। তারপর আব্দুল আর 1 মিনিটও দাঁড়ালো না, সেলাম করে বাইরে চলে গেল। দরজা বন্ধ করে
আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। না, জানালাগুলো আর খুলে গেল না। তার মানে আমরা বোধহয় জানালাগুলো ঠিক মতো বন্ধ করতে পারছিলাম না। রাতে আর কোনো অসুবিধে হলো না। সত্যি, কত মিথ্যা কারণে আমরা ভয় পাই, আর কত অল্পে। পরের দিন দুপুরবেলা আব্দুলকে দেখলাম। সাধারণত সে দিনের বেলায় সে নিজের ডেরায় চলে যায়, পাহারা দিতে আসে সন্ধেবেলা। কিন্তু সেদিন দুপুরে বের হবার মুখে দেখলাম আব্দুল চারিদিকে ঘুরছে। এই কি খুঁজছো আব্দুল? আব্দুল যেন একটু চমকে উঠল। আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখে বলল, একটা চিজ খুঁজছি সাহাব, অনেক দিন আগে হারিয়েছিলাম, কিন্তু কোথায় যে হারিয়েছি ঠিক মনে করতে পারছি না। উত্তর দিয়ে আব্দুল আর দাঁড়ালো না, আস্তে আস্তে বস্তির দিকে এগিয়ে গেল। ইচ্ছা ছিল আব্দুলকে তার পুরনো সংসার, তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞাসা করব, কিন্তু সুযোগ পেলাম না। ঠিক কি খুঁজছে আব্দুল ঠিকভাবে সে কথা বললও না। কেমন একটা দুর্বোধ্য উত্তর দিয়ে গেল। জানালাগুলো ভালোভাবে দিনের আলোয় পরীক্ষা করলাম। কলকবজার বিশেষ কোনো কারসাজি নেই, অথচ রাত্রে কেন বন্ধ করতে পারলাম না ভাবতে পারছি না। দিনের বেলা কোনো গোলমাল নেই, কিন্তু রাত হলেই যেন গা ছমছম করে। মনে হয় আমি আর অনেক ছাড়া তৃতীয় আর এক সত্তার আবির্ভাব হয়। তাকে চোখে দেখা যায় না, কিন্তু তার কার্যকলাপের মধ্য দিয়ে সে নিজেকে ধরা দেয়। এই খাট সরানো, জানালাগুলো আচমকা খুলে যাওয়া, এসব কিন্তু মোটেই স্বাভাবিক বলে মনে হয় না। আমি ফিরে আসতে আব্দুলের জিনিস খোঁজার কথাটা আমাকে অনেক বলল, কিন্তু আমি কথাটার উপরে একেবারে গুরুত্ব আরোপ করলাম না। ওসব নিয়ে মাথা ঘামাবার কোনো মানে হয় না। হয়তো পকেট থেকে কিছু পড়ে গেছে, তাই খুঁজছিল। আর এখানে কিন্তু ভালো লাগছে না। কেন? তোমার শরীরের তো উন্নতি হয়েছে। এই বাড়িটা আমার ভালো লাগছে না। কেন? বাড়ির কি দোষ হলো? কি দোষ তুমি তো জানো। ওসব তোমার মনের ভুল। আমি ওসব মোটেই ভাবছি না, কিন্তু কয়েকদিন পরেই ভাববার যথেষ্ট কারণ ঘটল। সেদিন সন্ধ্যে থেকে বৃষ্টি আরম্ভ হলো। বুঝতে পারলাম এই বৃষ্টির পরে শীতের প্রচণ্ডতা বাড়বে। দুটো বিলিতি কম্বল ছিল, তাতে শীত আটকাবে না। মাঝরাতে ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের মধ্যে খুটখাট শব্দ। কে যেন বুট পরে পায়চারি করছে একদিক থেকে আর একদিক। উঠে বসলাম, টর্চ জ্বালিয়ে ঘরের এদিক ওদিক ফেললাম। কেউ কোথাও নেই, অথচ খুটখাট শব্দ সামনে শোনা গেল। ইঁদুরের উৎপাত কিনা কে জানে। ঘরের দরজার কোণের দিকে আলো পড়তেই চিৎকার করে উঠলাম। একেবারে দেওয়াল ঘেঁষে একটা নরকঙ্কাল। বললে বিশ্বাস করবেন না, জীবন্ত নরকঙ্কাল দুটো হাত প্রসারিত করে আমাকে ডাকছে। শুধু ডাকা নয়, খিলখিল করে হাসি। অদ্ভুত মারাত্মক হাসি। তার শব্দে শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে যায়। তারপর আমার জ্ঞান ছিল না, বিছানার উপর মূর্ছিত হয়ে পড়লাম। যখন জ্ঞান হলো, দেখলাম খাটের উপর শুয়ে আছি। সকাল হয়েছে। কি হয়েছিল? কি হয়েছিল বললাম। কি আশ্চর্য! হ্যাঁ, কাল রাত থেকে কতবার যে আব্দুলকে ডেকেছি ডাক্তারের কাছে পাঠাবো বলে, কিন্তু সে নিখোঁজ।
পাশের বস্তির এক ছোকরাকে ডাক্তার আনতে পাঠিয়েছি। একটু পরেই বাইরে মোটরের শব্দ হলো। একজন ডাক্তার ঘরে ঢুকলেন। সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমরা আপনার দাদুকে এই জমিতে বাড়ি করতে অনেক বারণ করেছিলাম, তিনি শোনেননি। কেন? এই জমিতে কি আছে? কবর। একটা কবর ছিল, কবরের ওপরে কেউ বাড়ি করে না। আপনার দাদুও এ বাড়িতে বেশি দিন টিকতে পারেননি। আরো একটা কথা, আব্দুল একটা লোক পাহারা দিত, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্দুল? হ্যাঁ, আব্দুল। ডাক্তার নাম শুনি চমকে উঠল। সে কি? এইখানে আব্দুল, এখানেই তো আব্দুলের কবর ছিল। সে মারা গিয়েছে আজ ৮০ বছরের ওপর। কিন্তু সে যে অনেকগুলো সার্টিফিকেট দেখালো। পরের দিনই আমরা কলকাতা ফিরে এসেছিলাম। এখনো মাঝে মাঝে ভাবি, দুটো প্রশ্নের উত্তর পাই না। ঘুরে ঘুরে কি খুঁজেছিল আব্দুল? নিজের কবর? আর সে রাতে ওভাবে দরজার কোণে কঙ্কাল মূর্তি দেখালো কেন? আমাদের তাড়াবার জন্যই কি?